পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শাহরিন জাহান, প্রভাষক ইংরেজি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয়ের জন্যই দরকারি। তোমরা জানো যে তোমাদের একটি শর্ট সিলেবাস দিয়েছে, সরকার থেকে এটি প্রকাশ করা হয়েছে এবং উভয় ক্ষেত্রেই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুজনেরই কিন্তু তোমাদের একটি আইটেম কমন আছে। আজ ক্লাসটি মূলত সেই আইটেমটা নিয়ে আমরা করব। সেই গ্রামার আইটেমটির নাম হলো ন্যারেশন। ন্যারেশন নিয়ে ফার্স্ট ইয়ার যারা আছো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্লাসে আমরা ন্যারেশনটা আলোচনা করেছিলাম, এবং সেকেন্ড ইয়ার যারা আছো তোমাদের ক্লাসেও কিন্তু ন্যারেশনটি আমি আলোচনা করেছি। অন্তত প্রিলিমিনারি যে আলোচনাগুলো, নিয়মের যে অধ্যায় অংশগুলো ছিল সবই আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। তো আপাতত যেহেতু ক্লাস বন্ধ আছে, বেশ কিছুদিন হয়ে গেছে, ফার্স্ট ইয়ার তোমরা আছো, তোমরা যারা বাসায় পরীক্ষা দিচ্ছ, এটা তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার সিলেবাসেরও একটি অংশ ন্যারেশন, সেই হিসেবে আমরা এটা শুরু করেছিলাম এবং সেকেন্ড ইয়ারদেরকেও যারা পরীক্ষার্থী তাদেরকেও এটি করিয়েছিলাম। তো আজকে মূলত আমরা এখানে প্র্যাকটিস করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা একটি ন্যারেশন এখানে সলভ করব। অবশ্যই তার আগে, যেহেতু আলোচনাটি বেশ কিছুদিন আগে হয়েছে, তোমাদের মনে নিশ্চয়ই আছে, তারপরেও আমি একটু সংক্ষিপ্ত একটু আলোচনা করতেই পারি যে একটি ন্যারেশন যখন আমি করব, এখানে আমি একটি প্যাসেজ ন্যারেশন লিখে রেখেছি, এটি আমরা সলভ করব। সেইটি করতে করতে কিন্তু আমরা যে নিয়মের বিষয়গুলো করেছিলাম সেটিও কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমি দেখো ছোট ছোট পয়েন্ট করে এখানে লিখে রেখেছি। টেন্স, ন্যারেশন করতে গেলে আমাদেরকে টেন্স পরিবর্তন করতে হয়, তোমরা জানো, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে আবারও বলছি, টেন্সের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সের যে ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যে ফরম্যাটটা থাকবে প্রেজেন্ট টেন্সের সেটি পাস্ট ফর্মে চলে যায়। নিশ্চয়ই মনে আছে তোমাদের, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, একইভাবে প্রেজেন্টের বাকি ফর্ম দুটো থাকলে পাস্টের সেই ফর্মে চলে যায়। আবার রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যেটি ইনভার্টেড কমার ভিতরের অংশটি, রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তবে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়, এবং সেটি যদি পাস্ট পারফেক্ট টেন্সেই থাকে রিপোর্টেড স্পিচটি, সেটির আর কোনো পরিবর্তন হয় না। আমি খুবই সংক্ষিপ্তভাবে বলবো, কারণ এগুলো আমরা আলোচনা করেছি। এছাড়াও ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে সেটি পাস্ট ফর্মে চলে যায়। মডাল অক্সিলারি যেগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, ক্যান, শ্যাল, মে ইত্যাদি যে ভার্বগুলো আছে, সেগুলো যদি রিপোর্টেড স্পিচে থাকে সেটিরও কিন্তু পাস্ট ফর্মে আমাদেরকে লিখতে হবে। আমরা করতে করতে সব নিয়মগুলো কিন্তু আবারও চলে আসবে। এই গেল এটা টেন্সের পরিবর্তন। পার্সন পরিবর্তনটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রিপোর্টেড স্পিচে যতগুলো ফার্স্ট পার্সন আছে সেগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অর্থাৎ যে স্পিকার, সেই অনুযায়ী পরিবর্তন করতে হয়। রিপোর্টেড স্পিচে যতগুলো সেকেন্ড পার্সন আমরা পাবো, ইউ সংক্রান্ত যতগুলো সেকেন্ড পার্সন পাবো, সেগুলো কিন্তু রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, এবং রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে সেটির কোনো পরিবর্তন হয় না। এখানে ছোট করে লিখে রেখেছি কিছু ওয়ার্ডস, নিশ্চয়ই তোমাদের মনে আছে। কিছু ওয়ার্ডস কিন্তু ন্যারেশন করতে গেলে আমাদের পরিবর্তন হয়, যেরকম দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, কাম, গো, হিদার, টিদার, টুমরো, টুমরো যদি থাকে, দ্য নেক্সট ডে, টুডে, দ্যাট ডে, টু নাইট, দ্যাট নাইট, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, অর্থাৎ যতগুলো প্রেজেন্ট সংক্রান্ত আছে, টুমরো, টুডে, টু নাইট, এগুলো থাকলে তোমার ইনডাইরেক্টলি সেটা হয়ে যাবে দ্যাট ডে, দ্যাট নাইট। যদি পাস্ট টেন্সে থাকে, ইয়েস্টারডে, লাস্ট উইক, তারপরে এই ধরনের যদি থাকে তাহলে সেগুলো হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস উইক। মনে রাখতে হবে যে প্রেজেন্ট থাকলে দ্যাট হয়ে যায়, পাস্ট যদি থাকে তাহলে প্রিভিয়াস হয়ে যায়। আবার যদি একেবারে ফিউচার থাকে টুমরো, টুমরো যদি থাকে তাহলে কি হবে, তাহলে হবে দ্য নেক্সট ডে। ঠিক আছে, এইভাবে আমরা কিছু ওয়ার্ডস এবং ওয়ার্ডসগুলো পরিবর্তন কিন্তু শিখে গেছিলাম। আমি একটুখানি তোমাদের কিন্তু রিমাইন্ড করে দিচ্ছি, মনে করে দিচ্ছি, কারণ এগুলো আমরা ক্লাসে বেশ বিশদ আকারে কিন্তু আলোচনা করেছি। এরপরে লিঙ্কার, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই দুটির ভিতরে আমরা জানি যে যোগ করতে হয়, সেটিকে লিঙ্কার বলা হচ্ছে। সেই লিঙ্কারটিও আমরা আলোচনা করেছিলাম। যেহেতু ন্যারেশন 5 প্রকার যে টেন্স, অর্থভেদে যে 5 প্রকার টেন্স, সেই টেন্সটিকেই কিন্তু ন্যারেশনে আমরা পরিবর্তন করি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। এই ধরনের সেন্টেন্সগুলো রিপোর্টেড স্পিচে থাকে। সেগুলো যখন আমরা ইনডাইরেক্ট করি তখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে লিঙ্কার বসাতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের মনে আছে
সেটি দ্যাট বসে, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক যে বাক্যগুলো, সেখানে ইফ দিয়ে করা যেতে পারে, অথবা যদি WH দিয়ে প্রশ্ন হয় সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে WH ওয়ার্ডটাই বসে। আবার হলো ইম্পারেটিভ সেন্টেন্সে নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু, এবং এছাড়াও যদি লেট আস থাকে, লেট হিম থাকে, এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো থাকলে আমরা দ্যাট দিয়ে যুক্ত করেছিলাম। এরপরে আছে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সও লিঙ্কার হিসাবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট বসে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট বসে। সংক্ষিপ্তভাবে 4টা আইটেম আসলে আমি বললাম, তার কারণ যে তোমাদের একই জিনিস বারবার বললে তোমাদেরও ভালো লাগবে না, আর যখন আমরা এই প্যাসেজ নারেশনটি করব তখন সেই ক্ষেত্রে কিন্তু ওইগুলো আবার আলোচনায় চলে আসবে। তাহলে এখন আমি একটু প্যাসেজ নারেশনটি আগে পড়ি। তোমাদের প্রথম কাজ প্যাসেজ নারেশনের ক্ষেত্রে প্রথম যে কাজটি সেটি হলো সুন্দর করে পড়া, 1-2 বার পড়া, মনোযোগ সহকারে পড়ে কে কথা বলছে, কে শুনছে। যেহেতু প্যাসেজ নারেশন স্পিকার এবং লিসনার এটা কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ একজন বলে একজন শোনে, আবার দ্বিতীয়জন বলে আরেকজন শোনে, বিষয়টা এরকম হয়। তো আমরা সেন্টেন্সটা বুঝে স্পিকার এবং লিসনারটাকে ক্লিয়ার যদি করো তুমি, যে কে বলছে কে শুনছে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট, তবে কিন্তু তোমার পার্সন পরিবর্তনটি সঠিক হবে, তাই না? তাহলে এখন আমি একটু পড়ে দেখি। খুব সহজ ছোট একটি প্যাসেজ নারেশন আমি নিয়ে এসেছি, দেখো। প্লিজ গিভ মি ইয়োর ইংলিশ বুক, said ফাহিম। I cannot give it, said Arman. I have to take it with me in the class. I shall return the book before the class starts, said Fahim. Take it, said Arman. Thanks, said Fahim. তাহলে খুব সুন্দর, ছোট, খুব ইজি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুইজন ছেলের মধ্যে কথা হচ্ছে, একজন হলো ফাহিম, একজন হলো আরমান। কোথাও ফাহিম কথা বলছে, কখনো আরমান কথা বলছে, কখনো ফাহিম শুনছে, কখনো আরমান শুনছে। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সবচেয়ে প্রথম কথা হচ্ছে দুটি যদি প্রপার নাউন থাকে এবং একই জেন্ডারের থাকে, যেরকম এখানে ফাহিম আছে এবং আরমান আছে, দুজনই তারা মেল এবং দুজনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দুজনেরই নাম, অর্থাৎ দুজনের পরিবর্তে প্রোনাউন বসে কিন্তু হি। তাহলে এই ধরনের যদি প্রপার নাউন এবং একই জেন্ডারের নাউন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা যখন প্রোনাউনটি বসাবো হি বা শি যেটাই ব্যবহার করা হবে, সেখানে ব্র্যাকেটে অবশ্যই তার নামের প্রথম অক্ষরটি আমরা লিখে দিব, যাতে টিচার বুঝতে পারে যে তুমি তাকে নির্দেশ করছো, সাবজেক্টকে না অবজেক্টকে। ঠিক আছে, এখন আসি প্রথম বাক্যটি। প্রথম বাক্যটি প্লিজ গিভ মি ইয়োর ইংলিশ বুক, said ফাহিম। তাহলে আমি যদি লিখি ফাহিম, এখানে প্লিজ শব্দটি আছে, গিভ আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কাউকে রিকোয়েস্ট করছি। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ভার্ব দেখে চেনা যায়, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের মুডটা বুঝে তোমাকে সেইড বা সেইডটা উঠিয়ে দিয়ে সেই অনুযায়ী তোমাকে একটি ভার্ব বসাতে হবে। তাহলে যেহেতু প্লিজ আছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে রিকোয়েস্ট করা হচ্ছে। তাহলে ফাহিম রিকোয়েস্টেড, ফাহিম রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করছে? আরমানকে। ফাহিম রিকোয়েস্টেড আরমান। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদেরকে আমি বলেছি যে টু নট টু ব্যবহার করা হয়, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, গিভ মি ইয়োর ইংলিশ বুক। তাহলে এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার হচ্ছে হবে টু। তাহলে ফাহিম রিকোয়েস্টেড আরমান টু। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বা নট টু যেটাই তুমি বসাও, তারপরে মূল ভার্ব থেকে বাদ বাকি অংশ বসবে, এবং পার্সন পরিবর্তনগুলো কিন্তু তোমাকে নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে ফাহিম রিকোয়েস্টেড আরমান টু, টু এর পরে ভার্বের পরিবর্তন হয় না, যে কোনো টেন্স ওটা পরিবর্তন হচ্ছে না। টু গিভ মি, এখানে আছে মি ফার্স্ট পারসন, তাহলে এই বাক্যে যে কথা বলছে সাবজেক্ট সেই অনুযায়ী পরিবর্তন হবে। ফাহিমের পরিবর্তে বসছে হলো হি। টু গিভ মি, এখানে অবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এখানে কিন্তু সেম ফর্মটাই হবে। এটা একটা মানে তোমার একটা মজার বিষয় যে যে কেসের আছে, এখানে অবজেক্টিভ কেস আছে, মিটি অবজেক্টিভ আছে, এটা যখন পরিবর্তন হবে সেটা কিন্তু ওই সাবজেক্টের সেই ফর্মেই কিন্তু বসবে। এখানে যেহেতু অবজেক্ট ফর্ম, এখানেও কিন্তু অবজেক্ট ফর্ম দেখো বসলো। তাহলে ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ হিম, তাহলে এই হিম হলো ফাহিম, তাহলে আমরা এখানে এফ লিখে দিচ্ছি। তাহলে ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ হিম, এরপর আছে ইয়োর, ইয়োর হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন আমরা জানি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে এই বাক্যের অবজেক্ট বা যে লিসনার সে কিন্তু আরমান। তাহলে টু গিভ হিম, ইয়োর পজিটিভ ফর্মে আছে, এখানেও হি, আরমান থেকে আসলো হি, এবং হি এর পজিটিভ ফর্ম আসলো হিজ, এবং এই হিজটিকে এই হিজ কিন্তু আরমান। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো
ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ হিম হিজ, তারপরে যা আছে সেটা আমরা বসিয়ে দিলাম, ইংলিশ, টু গিভ হিম হিজ ইংলিশ বুক। আই ক্যান নট গিভ ইট সেইড আরমান। তাহলে তার প্রত্যুত্তরে আরমান কি বলছে যে সে এটি দিতে পারবে না। তাহলে এটা সিম্পল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আরমান, অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের সেইড টু উঠে যে টোল্ড বসে, তাই না? তাহলে এখানে আমরা লিখছি হলো আরমান টোল্ড। এখন কথা হলো আমরা কিন্তু এখানে আরমান টোল্ড তারপর লিঙ্কার দ্যাট বসিয়েও করতে পারি, কিন্তু যদি তোমাদের সমস্যা থাকে যে আমার আরমান লিখলে পরবর্তীতে আমি পার্সন যখন চেঞ্জ করবো গোলমাল হতে পারে, সেক্ষেত্রে তুমি কি করবে বলো তো? তুমি প্রতি লাইনে সাবজেক্ট এবং অবজেক্টটাকে ক্লিয়ার করে লিখে নাও, তাহলে কিন্তু তোমার ভুলের পরিমাণটা কমে যাবে, ভুল হওয়ার সম্ভাবনাটাই থাকে না আসলে। তাহলে আরমান টোল্ড কাকে টোল্ড বলছে? ফাহিমকে বলছে। আরমান টোল্ড ফাহিম, এটা যেহেতু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা যুক্ত করলাম হলো দ্যাট দিয়ে। আরমান টোল্ড ফাহিম দ্যাট আই ক্যান নট গিভ ইট, আই ক্যান নট গিভ ইট। তাহলে এখানে কিন্তু আমাদেরকে পার্সন পরিবর্তন করতে হচ্ছে। তাহলে আই ফার্স্ট পার্সন আরমানকে ধরছে, আই সাবজেক্টিভ ফর্ম, তাহলে আরমানের পরিবর্তে হি আসলো সাবজেক্টিভ ফর্ম, এই হিটা কিন্তু আরমান। তাহলে হি ক্যান আছে, আমরা একটু আগে বলছি মডাল হলে এগুলো টেন্স পরিবর্তন হয়ে যাবে, ক্যানটা হয়ে গেল কুড। আরমান টোল্ড ফাহিম দ্যাট হি কুড নট গিভ ইট, হয়ে গেল। তারপর দেখো আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস। তাহলে এই যে তুমি এই জায়গায় কিন্তু তোমাকে এটার প্যাসেজ নারেশনের একটা বিষয় আছে, তোমাকে কিন্তু পরে বুঝতে হবে যে এখানে আরমান বলছে আমি দিতে পারবো না, আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস, এটা আমাকে সাথে করে ক্লাসে নিয়ে যেতে হবে। তাহলে এই বাক্যটি কে বলেছে সেটা কিন্তু ক্লিয়ার করা নাই, কিন্তু তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু বুঝবা যে এটা আরমানই বলছে যে আমি বইটি দিতে পারছি না কারণ বইটি আমাকে ক্লাসে নিয়ে যেতে হবে। তাহলে একই ব্যক্তি যখন বারবার কথা বলছে তাহলে আমরা কি করতে পারবো? আমরা সেটাকে অ্যাডেড দিয়ে করে দিতে পারবো। তুমি ফুল স্টপ দিয়ে আরমান এগেইন সেড দ্যাট করতে পারো, আরমান অ্যাডেড দ্যাট করতে পারো, যে কোনো তোমার ইচ্ছা, অ্যান্ড অ্যাডেড দ্যাট তাও হতে পারে, তুমি তোমার ইচ্ছা মতোই করতে পারো। তাহলে এই কথাটাও আবার আরমান বলছে, তাহলে আরমান অ্যাড করছে, তাই তো? আরমান অ্যাডেড দ্যাট অথবা এগেইন সেড দ্যাট তাও কিন্তু তুমি দিতে পারবা, অলসো সেড দ্যাট তাও দিতে পারবা, শুধু এখানে অ্যান্ড অ্যাডেড দ্যাট তাও কিন্তু হতে পারে। তাহলে আরমান অ্যাডেড দ্যাট, আমি দ্যাট দিয়ে ফেলেছি কারণ এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, লিঙ্কার আসলো দ্যাট। এখন এই বাক্যটির আমরা টেন্স পরিবর্তন করব। আই মানে আবার যে কথা বলছে সে, তাহলে আরমানই কথা বলছিল, আরমানই এখানেও কথা বলছে, এখানেও কথা বলছে, তাহলে হি, অর্থাৎ এটা হলো আরমান। হ্যাভ টু টেন্স পরিবর্তন করে হয়ে গেল হ্যাড টু, হি হ্যাড টু টেক ইট উইথ, হ্যাড টু টেক ইট, তাহলে এখানে আছে দেখো উইথ মি, তাহলে উইথ লিখলাম আমরা, হি হ্যাড টু টেক ইট উইথ, তাহলে এখানে আবারও আছে হলো ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট এখানে আরমান ছিল, মি আবার দেখুন অবজেক্টিভ ফর্ম, যেটা কিন্তু তখনও বলেছিলাম যে এখানে আরমানেরও তাহলে অবজেক্টিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা আসবে, তাহলে উইথ মি, আরমানের পরিবর্তে আসলে এখানে হিমটা অবশ্যই আমরা ক্লিয়ার করব এই দিয়ে। তাহলে আরমান অ্যাডেড দ্যাট হি হ্যাড টু টেক ইট উইথ হিম ইন দ্য ক্লাস, I shall return the book before the class starts, said Fahim. তাহলে এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এটা ফাহিম বলছে। তাহলে ফাহিম কি বলছে? যে সে ক্লাসের পূর্বে বইটি ফিরিয়ে দিবে। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা স্পিকারটাকে ক্লিয়ার করি, কথা কে বলছে? ফাহিম। তাহলে ফাহিম টোল্ড আরমান। তুমি ইচ্ছা করলে কিন্তু এখানে ফাহিম টোল্ড হিম দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি ক্লিয়ার করতে পারো ফাহিম টোল্ড দ্যাট দিয়েও তুমি করতে পারো, কিন্তু তোমার যদি পার্সোনাল পরিবর্তনের কোনো সমস্যা ফিল করে থাকো সেই ক্ষেত্রে তুমি যদি ক্লিয়ার করে লেখো স্পিকার এবং লিসনার, তাহলে তোমার ভুলের সম্ভাবনাটা আর থাকছে না। তাহলে ফাহিম টোল্ড আরমান, অ্যাসার্টিভ সেন্টেন্স, লিঙ্কার আসলো হলো দ্যাট আই শ্যাল রিটার্ন দ্য বুক। তাহলে আই আবার সাবজেক্ট অনুযায়ী হি হয়ে গেল, এই হিটা হলো ফাহিম, আমরা এফ লিখে দিলাম। দ্যাট হি, এখন দেখো এখানে শ্যাল ভার্বটা ব্যবহার করা হয়েছে, আমাদের না এর সাথে শ্যাল হয়, হি এর সাথে তো শ্যাল হয় না। তাহলে হি এর সাথে আমরা উইল ধরে টেন্সটা যদি পরিবর্তন করে দিই তাহলে কি আসছে? উড, হি উড।
এখন আরেকটা বিষয়ও কিন্তু আছে যে যখন আমরা ধরো এখানে যদি আইও ব্যবহার করি, আমরা শেয়ারটাকে শুড অর্থে ব্যবহার করতে লিখতে গেলে কিন্তু শুডের যেহেতু আলাদা উচিত অর্থে ব্যবহার হয়, শুডটাকে আমরা আসলে কিন্তু অ্যাভয়েড করি। হ্যাঁ, শুডের যেহেতু আলাদা একটি অর্থ আছে, তাহলে এখানে হি এর সাথে উড, হি উড, আমরা জানি যে উড, শুড, কুড, মাইট এগুলো মডাল অক্সিলারি পরে মূল ভার্বের কিন্তু আর পরিবর্তন হয় না। এই জন্য রিটার্ন কিন্তু একটি ভার্ব হলেও এখানে কিন্তু উড হওয়ার জন্য আর এটি টেন্সের পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে হি উড রিটার্ন দ্য বক্স, হি উড রিটার্ন রিটার্ন দ্য বুক, he would return the book before the class, এখানে একটা ভার্ব আছে স্টার্টস, তাহলে স্টার্টসটা পরিবর্তন হয়ে হচ্ছে হলো স্টার্টেড, টেন্সটি পরিবর্তন হয়ে গেল স্টার্টেড হয়ে গেল। টেক ইট সেইড আরমান, তাহলে এরপরে আরমান তাকে কি বলছে, আরমান ফাহিমকে বলছে নিয়ে যাও। তাহলে টেক ইট তুমি বুঝতে পারছো যে এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা জানি যে রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার এগুলো যদি না বোঝা যায় আমরা টোল্ড দিয়ে করতে পারবো শুধু, ঠিক আছে। তাহলে এখানে আরমান বলছে, যেহেতু আরমান স্পিকার, আরমান টোল্ড, তোমরা এখানে ফাহিম লিখতেও পারো, আবার হিমও লিখতে পারো। অবজেক্ট হিসেবে হিমটা লিখে তুমি এখানে এফ লিখে দিলা, তাহলে আরমান টোল্ড ফাহিম, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ফর্মে আছে, এজন্য টু দিয়ে যুক্ত করলাম, টু এর পরে মূল ভার্ব থেকে বাদ বাকি অংশ, টু টেক ইট। তাহলে আরমান টোল্ড ফাহিম টু টেক ইট, থ্যাঙ্কস সেইড ফাহিম। এখন এই নিয়মটা নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে, আমরা থ্যাঙ্কস থ্যাংক ইউ নিয়মটা করেছিলাম, খুবই ইজি। এটা তোমার প্যাসেজ নারেশনে কিন্তু থ্যাঙ্কসটা বা থ্যাংক ইউটা অনেক বেশি ব্যবহার করা হয়। তাহলে এটা খুব সহজ। সেটা কিরকম, যে স্পিকার অর্থাৎ সাবজেক্ট লিখবো আমরা, থ্যাঙ্কস এর পাস্ট ফর্ম থ্যাঙ্ক লিখবো, এবং যাকে থ্যাংক ইউটা জানাচ্ছে সেই থ্যাঙ্ক লিখবো, সে অবজেক্টই লিখবো। তাহলে এখানে কে থ্যাংক ইউ জানাচ্ছে, ফাহিম জানাচ্ছে, তাহলে আমরা লিখবো হলো ফাহিম, সাবজেক্ট কি জানাচ্ছে, থ্যাঙ্কস, তার থ্যাঙ্কের টেন্সটি পরিবর্তন হয়ে গেল থ্যাঙ্কড। কাকে থ্যাংক ইউ জানাচ্ছে, আরমান, ঠিক আছে। সাবজেক্ট থ্যাঙ্কের পাস্ট ফর্ম প্লাস আরমান। থ্যাঙ্কসটা কিন্তু খুবই কমন, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাঙ্কসটা কিন্তু অনেক বেশি আসে। তাহলে এখন যদি আমরা পুরোটা একটু পড়ে দেখি, তাহলে দেখো কি রকম হচ্ছে। ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ হিম হিজ English book. Arman told Fahim that he could not give it. Arman added that he had to take it with him in the class. Fahim told Arman that he would return the book before the class started. Arman told Fahim to take it. Fahim thanked Arman. দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে কিন্তু আমরা এটিকে সলভ করতে পারলাম। এটি তুমি যদি ঠিক মতো বুঝতে পারো, ঠিক মতো সেন্টেন্সগুলোকে ধরতে পারো, এবং এই যে ছোট ছোট যে ফ্রেজ আকারে যে অংশগুলো থাকে সেগুলো যদি তুমি ধরতে পারো, তাহলে কিন্তু তোমার প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। শুধুমাত্র তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি স্পিকার লিসনার এটা বুঝতে পারছি কিনা, কোন ধরনের সেন্টেন্স সেটা বুঝতে পারছি কিনা। সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম যে সকল ধরনের সেন্টেন্সকে কিন্তু পরিবর্তন করে ইনডাইরেক্ট স্পিচে এসে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে, সবগুলোকে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি। তাহলে এইভাবে আমরা ন্যারেশনটি খাতায় করতে পারি। যখনই আমরা ন্যারেশন করব, যেটাই আসছে না কেন তুমি সুন্দরভাবে পড়বা, এবং সবসময় মাথায় টেন্স, পারসন, ওয়ার্ডস, লিঙ্কার, এই চারটা জিনিস খেয়াল রেখে তুমি যদি বিষয়টি পরিবর্তন করো, তাহলে তোমার আশা করি আর ভুল হবে না। তাহলে আজকে এই ন্যারেশনটি তোমরা নিশ্চয়ই ভালোভাবেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে প্রথম যেহেতু একটি প্যাসেজ করলাম, আমি নিয়ম প্রথমে যে ক্লাসে আমরা করেছিলাম সেটা সহ একটা প্যাসেজ করে দিলাম। তোমরা বাসায় কিন্তু ন্যারেশন প্র্যাকটিস করতে থাকবা, এবং আশা করছি যে এভাবে করলে তোমাদের ভুল কম হবে। তো তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, সেই প্রতীক্ষায় আজকে ক্লাস এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম।